দুর্গা বাহিনীর যে মেয়েরা আছে না, যারা ক্যারাটে শেখে, ওদের যে কোনো মেয়ের সঙ্গে হুমায়ুন কবির একটা পাঞ্জা লড়ে দেখা, আমি বুঝবো কি ক্ষমতা আছে। যখন হাতের মধ্যে থাকে তখন লোকে হোমিওপ্যাথি ওষুধ দেয়, তারপর অ্যালোপ্যাথি ওষুধে কাজ না হলে ছোটোখাটো আপনার অপারেশন, তার থেকে বাইরে ইয়ে হলে গ্যাংরিং হলে কেটে বাদ দিতে হবে। তো জায়গাটাকে যদি মানে জেহাদিদের রাখড়া বানিয়ে দেওয়া হয়, তখন তো সেটাকে অপারেশন করে বাদ দিতে হবে। আগামী দিনে ওকে হুমায়ুনকে বলবেন, আগামী দিনে যদি মুর্শিদাবাদ এবং মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়, সেই দিনও মুর্শিদাবাদে থাকবে তো? সেদিন মুর্শিদাবাদ থেকে পালিয়ে যাবে না তো? সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক দূর এগিয়ে গেছে, ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হবে, এভাবে চলতে পারে না। তৃণমূল বিধায়ক বলছেন যে মুর্শিদাবাদের দুই বিজেপি বিধায়ক বড্ড আস্ফালন দেখাচ্ছেন, অনুরোধ করছি শুধরে যান, না হলে আগামী দিনে দুই বিধায়ককে জেলাতে মেরে ঠ্যাং ভেঙে দেবো। যদিও তারপরেও বাড়াবাড়ি করেন, উল্টো করে টাঙিয়ে রাখা হবে। কি বলবেন? পিছনে পুলিশ থাকলে কুত্তা भी शेर है, যেদিন পিছনে পুলিশ থাকবে না সেদিন দেখবো কত ধানে কত চাল। আগামী দিনে যদি যেরকম প্রস্তাব আসছে, যদি মুর্শিদাবাদ আর মালদা আলাদা রাজ্য হয়ে যায়, তাহলে কিন্তু ওই মুর্শিদাবাদ ছেড়ে পার্মানেন্টলি ওখান থেকে বেরিয়ে চলে আসবে হুমায়ুন কবির, এবং ওকে ভাঙড় বা ক্যানিংয়ে গিয়ে ওকে নিজের মানে বাসস্থান, নতুন বাসস্থান খুঁজতে হবে। ফলে এইসব বড় বড় বোলচাল না দিয়ে আমি বলছি, হুমায়ুন কবির আমাদের যে দুর্গা বাহিনীর যে মেয়েরা আছে না, যারা ক্যারাটে শেখে, ওদের যে কোনো মেয়ের সঙ্গে হুমায়ুন কবির একটা পাঞ্জা লড়ে দেখা, আমি বুঝবো কি ক্ষমতা আছে। পিছনে পুলিশ থাকলে পুরো শেরের মতো চিৎকার করে। যেদিন পিছনে পুলিশ থাকবে না, যেদিন দুটো জেলাকে নিয়ে যাওয়া হবে ওই কেন্দ্রশাসিত অঞ্চল বানিয়ে, হ্যাঁ, একসময় ওই হুরিয়াতের নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে হ্যান্ডশেক করতো, এখন জেলের মধ্যে বসে আছে। ফলে পিছনে পুলিশ থাকলে সবাই করতে পারে, পিছনে পুলিশ না থাকলে আমি বলছি আমাদের দুর্গা বাহিনীর যে মানে বীরাঙ্গনেরা আছে, তাদের যে কোনো একজনের সঙ্গে ও পাঞ্জা লড়ে হারাক, যে কোনো একজন, তাহলে বুঝবো দম আছে। কোনো দম নেই, পিছনে পুলিশ থাকলে সবাই ওরকম চেয়ে যায় কুকুরের মতো। আর কেন্দ্রশাসিত অঞ্চলের যে ডাক, এর আগে আমরা দেখলাম নিশিকান্ত দুবে, তার পরবর্তীকালে গৌরীশঙ্কর ঘোষ, এনারা দিচ্ছেন, সমর্থন করেন? দেখুন, প্রবাবলি এমন একটা জায়গায় যাচ্ছে, দেখুন কাশ্মীরে আজকে তো একটা পোর্শনকে কেন্দ্রশাসিত অঞ্চল বানাতে হয়েছে, একটা পোর্শনকে রাজ্য বানাতে হয়েছে। তো যখন হাতের বাইরে চলে যাবে তখন তাকে তো ডোজ দিতে হবে। যখন হাতের মধ্যে থাকে তখন লোকে হোমিওপ্যাথি ওষুধ দেয়, তারপর অ্যালোপ্যাথি ওষুধে কাজ না হলে ছোটোখাটো আপনার অপারেশন, তার থেকে বাইরে ইয়ে হলে গ্যাংরিং হলে কেটে বাদ দিতে হবে। তো জায়গাটাকে যদি মানে জেহাদিদের রাখড়া বানিয়ে দেওয়া হয়, তখন তো সেটাকে অপারেশন করে বাদ দিতে হবে। হুমায়ুন কবির বলছেন, প্রকাশ্যেই বলছি, দুই বিধায়ক যদি সংযত আচরণ না করেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে গর্তে ঢুকিয়ে দেব। যদি বাড়াবাড়ি করেন, ভারতের সংস্কৃতি নষ্ট করতে কেউ যদি উচ্ছৃঙ্খল কথাবার্তা বলেন, গৃহমন্ত্রীর কাছে উল্টোপাল্টা চিঠি লেখেন, তাহলে 2 লক্ষ লোক নিয়ে তাড়াবো, মুর্শিদাবাদের কোথাও বিচরণ করতে দেবো না। তো আর রীতিমতো প্রকাশ্য হুমকি। আগামী দিনে ওকে হুমায়ুনকে বলবেন, আগামী দিনে যদি মুর্শিদাবাদ এবং মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়, সেই দিনও মুর্শিদাবাদে থাকবে তো? সেদিন মুর্শিদাবাদ থেকে পালিয়ে যাবে না তো? ওপেন সেট দিচ্ছেন একদম। আমি বলছি সেদিন ও থাকবে না, আমি বলে দিচ্ছি। সেট মানে দেখুন, আজ নয় কাল যে জায়গায় মুর্শিদাবাদকে হুমায়ুনের মতো লোকেরা নিয়ে যাচ্ছে, যারা বলে যে 70% লোক আছে, আমরা বাকিদের কেটে ফেলে দেবো, যদি সেই জায়গায় ওরা নিয়ে যায়, আজ নয় কাল কিন্তু মুর্শিদাবাদ এবং মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চল করতেই হবে। এবং আমি বলছি যেদিন করা হবে, সাধারণ যে ওখানকার বাসিন্দা আছে তারা ওখানে থেকে যাবে, কিন্তু এই হুমায়ুনের মতো লোকেরা পালিয়ে গিয়ে ভাঙড় বা ক্যানিংয়ে গিয়ে উঠবে। আমি আপনাকে বলছি, লিখে নিন। ও থাকবে না, ও তখন এদের নেতৃত্ব দেওয়ার মতো থাকবে না। ও তো নিজে একবার ভোটে জিততে পারে না। হুমায়ুন তো নিজে, ওকে বিধায়ক আমি জানি না, ও তো বারবার হারে ওখান থেকে। ও ক্যানিং বা ভাঙড়ে গিয়ে বা বারুইপুরে গিয়ে উঠবে, ও থাকবেই না ওখানে। ওর দম জানা আছে। আর শুধু তো না, এর আগে আমরা দেখেছিলাম হুমায়ুন কবিরের গলায় আমরা ওরা এই যে বার্তা উঠে এসেছিল, তিনি বলেছিলেন ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন। তিনি একটা রেশিওর কথা উল্লেখ করেছিলেন 70-30। এরপরে আবার এরকম ওপেন যে উনি হুমকি দিচ্ছেন একের পর এক, বারংবার এইরকম কথা বলে উনি পার পেয়েও যাচ্ছেন কেন? দেখুন, উনি পার পাচ্ছেন কারণ ওই ভোটগুলো দরকার তৃণমূলের, সেই জন্য রাজ্য সরকার, অন্য কোনো স্টেট হলে যদি নিরপেক্ষ প্রশাসন থাকতো তাহলে এতদিনেও জেলের পিছনে থাকতো। ও জেলের বাইরে এই কারণে আছে, কারণ এই লোকগুলোর ভোট দরকার, রাজ্য সরকার ওকে মানে উৎসাহ দিচ্ছে এটা করতে। কিন্তু আমি আবার বলছি, যদি কালকে মুর্শিদাবাদ এবং মালদা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায়, হুমায়ুন থাকবে তো ওখানে? হুমায়ুন ওখান থেকে পালিয়ে যাবে না তো? হুমায়ুন প্রথমে সেই গ্যারান্টিটা দিক।
ওকে আমরা কিচ্ছু করবো না, কিন্তু ও পালিয়ে যাবে তো, মানে পালিয়ে যাবে না তো, ওখানে ওই যে লোকগুলোকে আজকে উস্কাচ্ছে তাদের পাশেও থাকবে তো, নাকি সন্দেশখালীতে গিয়ে জায়গা নেবে, সেটা হুমায়ুনকে আগে জিজ্ঞেস করবো। একদমই। আর তফসিলি জাতি উপজাতির মধ্যেও আলাদা সংরক্ষণের সম্মতি, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। কিন্তু একটা কথা বলি যে সবার আগে যেটা দরকার, পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণের নামে পশ্চিমবঙ্গে পুরো সংরক্ষণটা মুসলিমদের দিয়ে দেওয়া হচ্ছে। আমি সুপ্রিম কোর্টের ব্যাপারে যাচ্ছি না, সুপ্রিম কোর্টকে প্রথমে এদিকটা দেখতে বলুন যে আমাদের পশ্চিমবঙ্গের যারা মাহিষ্য, পশ্চিমবঙ্গের যারা কৈবর্ত, বণিক, তিলি, সদগোপ, তাদের গত 30 বছর ঠকানো হচ্ছে, তাদের ওবিসি সংরক্ষণ দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গের যারা বামুন কায়েত বদ্যি, যারা গরিব, যাদের নাকি ইডাব্লিউএস কোটা পাওয়া দরকার, তাদের ভীষণ রকম হ্যারাস করছে পশ্চিমবঙ্গের সরকারি অফিসাররা, যে জন্য বামুন কায়েত বদ্যি গরিব যারা আছে তারা ইডাব্লিউএস কোটা পাচ্ছে না। সুপ্রিম কোর্টকে বলুন যে প্রথমে এই ব্যাপারে নামতে। পশ্চিমবঙ্গে হাজার হাজার নকল SC/ST ঘুরে বেড়াচ্ছে, নকল SC/ST কার্ড নিয়ে। আপনি জানেন আরামবাগে একজন 5 বছর MP হয়ে কাটিয়ে গেছে, আজকে সন্দেশখালীর কাছে একজন নিবারণ সর্দার না কে আছে, সে 5 বছর MLA হয়ে বসে আছে, নকল কি মাহাতো, সে নকল SC সার্টিফিকেট দিয়ে। তো আগে বলুন যে সেই জায়গাগুলোকে উনি আগে অ্যাড্রেস করুন, তারপর উনি। অনুপ্রবেশের ঘটনা, যে অনুপ্রবেশের ঘটনা নিয়ে বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি নিয়ে প্রশ্ন উঠেছে, এবারে দেখা গেল অনুপ্রবেশে বাধা পেয়ে একেবারে BSF এর ওপরে হামলা বাংলাদেশিদের, এত ভয়ঙ্কর ঘটনা। দেখুন এই জিনিস বহুদিন ধরে চলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত আরও বেশি বা BSF ফোর্স আনা, কারণ এদের শক্তি দিনে দিনে বাড়ছে, এরা ভালো ভালো অস্ত্র আনছে, আরও বেশি ফোর্স আনা, এবং একদম মানে এইসব ব্যাপারে এরা কোনো রকম আক্রমণ করলে গুলি করে মারতে হবে, আর কোনো রাস্তা নেই। যদি বিদেশি শক্তি তারা যদি এখানে ঢোকার জন্য যদি আমাদের মিলিটারি এগেনস্টে লড়াই করে, মিলিটারিকে গুলি চালাতে হবে, আর কোনো রাস্তা নেই। সত্যি তো আমরা দেখতে পাচ্ছি এখানে এসে আধার কার্ড পেয়ে যাচ্ছে সামান্য 6000 টাকা। তৃণমূল দিচ্ছে, তৃণমূলের এক নেত্রী কিছুদিন আগে বলেছিল টিভির সামনে যে ওখানে কে একজন আছে জাকির দানা কে, সে ওখানে তৈরি করে, এই বারাসাত, বসিরহাট, সন্দেশখালী, এখানে হাজার হাজার এরকম দোকান খুলে বসে আছে, আপনারা গেলে দেখতে পাবেন, যেখানে এই নকল আধার কার্ড, এখানকার ডিএমরা জড়িত এর সঙ্গে, এখানকার লোকাল প্রশাসন জড়িত, এখানকার মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত নেতারা তারা লিখে দিচ্ছে যে এই লোকটা আমার বাড়িতে আছে, সব মিথ্যে, সব ফলস বানানো হচ্ছে যাতে ভোটার সংখ্যা বাড়ানো যায়। কিন্তু আমি বলছি তার আগেই একটা ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হবে, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক দূর এগিয়ে গেছে, ড্রাস্টিক অ্যাকশন নেওয়া হবে, এভাবে চলতে পারে না। একদমই। কেন্দ্রীয় সংস্থাগুলোই বা কি করে কার্ড বানিয়ে দিচ্ছে? এখান থেকে রেকমেন্ডেশন গেলে, ডিএম যদি রেকমেন্ডেশন দেয় তাদের তো কিছু করার থাকে না, ডিএম যদি রেকমেন্ডেশন করে দেয় তাহলে কিছু করার থাকে না, তারা ধীরে ধীরে আধার, পাসপোর্ট থেকে শুরু করে বিভিন্ন কার্ড তারা বানিয়ে নিচ্ছে, কারণ এখানে লোকাল যে ভেরিফিকেশন হচ্ছে, ভেরিফিকেশন তো সেন্ট্রালের পক্ষে সম্ভব না, করতে হবে এখানকার প্রশাসনকে, তারা এখান থেকে রেকমেন্ডেশন দিচ্ছে, কিন্তু সেই সব যত এই প্রশাসনিক অফিসার আছে তাদের ভুগতে হবে আগামী দিনে। ফিরহাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রী, তিনি বলছেন কারো ধর্মে আঘাত করেননি বলে দাবি। ফিরহাদ হাকিমের বক্তব্যের অপব্যাখ্যার অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য আমার ছিল না, আমি ধর্মনিরপেক্ষ ছিলাম, মরার সময়ও তাই থাকবো, আমি এই বিশ্বাসেই বড় হয়েছি, অন্য ধর্মকে সম্মান জানানো। আমি ইসলাম ধর্মে বিশ্বাস করলেও দুর্গা পুজোয় অংশ নিই, আমার মধ্যে কখনোই অন্য ধর্মকে আঘাত করার উদ্দেশ্য ছিলই না। কি বলবেন? দেখুন ঘটনা হচ্ছে যে ববি হাকিম শুনেছিলেন যে শোভন চ্যাটার্জি এসে মেয়র হবে, সেই শুনে উনি ভয় পেয়ে গেছিলেন, ভয় পেয়ে উনি পিসিআর ভাইপোকে উনি সিগন্যাল দিলেন যে দেখুন আমার সঙ্গে এতগুলো মুসলিম ভোট আছে, আমাকে খাওয়াবেন না। এরপর 21শে জুলাই হয়ে গেছে, শোভন চ্যাটার্জি দলে আসেননি, তখন আবার পাল্টি খেয়ে আগের জায়গায়। তো উনি কখনো হিন্দু হয়ে যান, কখনো মুসলিম হয়ে যান, কখনো পাল্টি খান, এদিকে পাল্টি ওদিকে পাল্টি, ঠিক আছে। তো এখন আবার পাল্টি খাচ্ছেন উপর থেকে, কারণ 21শে জুলাই ওনাকে হয়তো অ্যাসুরেন্স দেওয়া হয়েছে যে উনি মেয়র থাকবেন, শোভন চ্যাটার্জিকে আনা হচ্ছে না, সেই জন্য আবার উনি উল্টো কথা বলছেন। সাম্প্রদায়িক মন্তব্যের পেছনে তাহলে বলছেন রাজনৈতিক সমীকরণ স্পষ্ট। একদম পুরোপুরি ওর ভয় ছিল যে এখানে শোভন চ্যাটার্জি এসে ওর জায়গাটা নিয়ে নিতে পারে, দ্যাটস ওয়াই। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের কিভাবে আটকানো সম্ভব? অনুপ্রবেশের কারণে জনবিন্যাস পাল্টাচ্ছে দ্রুত, আর সে কারণেই রাজ্যের একাধিক জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন বিজেপি নেতারা। আপনি সমর্থন করেন? দেখুন প্রাইমারি দায়িত্ব রাজ্যের, রাজ্য যেটা না করে ঠিক উল্টো কাজটা করছে, প্রাইমারি দায়িত্ব রাজ্যের। দ্বিতীয় হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আগামী দিনে খুব স্ট্রিক্ট অ্যাকশন নেবে। আপনারা জানেন মানে বিভিন্ন রকম পারমুটেশন কম্পিটিশন ভাবা হচ্ছে, যেগুলো আমি এখন এখানে বলতে পারবো না, তবে খুব স্ট্রিক্ট অ্যাকশন সেন্ট্রাল গভর্নমেন্ট খুব শিগগিরই নেবে, এবং এই ব্যাপারে মানে খুব বেশি দেরি হবে না।
একদম। সুদীপ্ত দা, একজন মৌলবীর একটি বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি বলছেন গোটা কলকাতা মুসলমানদের, উনি বলছেন কুতুব মিনার, জামা মসজিদ, তাজমহল, হাজারদুয়ারি, ইমামবাড়া, লালকেল্লা আমাদের, সারা ভারতবর্ষে যত ঐতিহ্য স্থাপিত আছে সবই আমাদের, তোমাদের কি আছে? তিনি এটাও বলছেন নবান্ন নাকি মুসলমানদের জায়গায় অবস্থিত, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, ইডেন গার্ডেন, এমনকি এয়ারপোর্টও মুসলমানদের জায়গার উপরই অবস্থিত। হতভাগা তুমি আমাদের দেশ ছেড়ে চলে যেতে বলছো? সারা কলকাতা তো আমাদের, তোমার আছে কি? না না, ওকে তো বলুন যে আরো কিছু জায়গা আছে যেগুলো নেওয়া, যেমন এয়ারপোর্ট এক্সপানশন করা হবে, সেখানে আরো কিছু জমি ওদের থেকে নেওয়া হবে, ঠিক আছে? বহুদিন ক্যালকাটা এয়ারপোর্ট এক্সপানশন হচ্ছে না, তো সেখানে আমরা এক্সপানশন করে ওখানে একটা আমরা আরো কিছু জমি নেব। তারপর ইডেন গার্ডেন তো রানী রাসমণির জমি ছিল, ঠিক আছে, ও জানে না, উল্টোপাল্টা বকছে। তো এখন বকতে দিন, ওকে বলুন কোনো চিন্তা নেই, আগামী দিনে আরো মানে আরো স্যাক্রিফাইস করতে হবে। তোমরা যেমন এতদিন স্যাক্রিফাইস করেছো, আরো স্যাক্রিফাইস করে দাও। আমরা এয়ারপোর্ট এক্সপানশন করছি, আরো রাস্তাঘাট আমরা বাড়াবো, আরো স্যাক্রিফাইস করতে হবে। তোমাদের জমি আবার যতদিন এই পিসি ভাইপো আছে ততদিন চুপচাপ বসে থাকো। তারপর যেখানে যেখানে আছো বলবে সব এই ছিল ওই ছিল, এখানে এই খাইতাম ওই খাইতাম। হ্যাঁ, তো আগামী দিনে আরো নেওয়া হবে, চিন্তা নেই। সুদীপ্ত দা, আমার শেষ প্রশ্ন আপনাকে। অধীর রঞ্জন চৌধুরী একদম এক সময়ের দোদণ্ড প্রতাপ বলা চলে কংগ্রেস নেতা। আজ অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে, তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে বিভিন্ন কানাঘুষো শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে সর্বত্রই। এখন প্রশ্নটা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরীকে সরানোর পেছনে কি বিরাট পরিকল্পনা কংগ্রেসের? অধীর কি তবে বিজেপিতে যোগ দেবে? দেখুন, ওদের দল নিয়ে আমরা কোনো মন্তব্য করবো না, এটা ওদের দলের ইন্টারনাল ব্যাপার, ঠিক আছে? এখন ওদের দলে তো যেমন এটা অ্যাকচুয়ালি জাতীয় কংগ্রেস নামে চালানো হচ্ছে, অ্যাকচুয়ালি দলটা হলো ইন্দিরা কংগ্রেস। 1996-এ নাম চেঞ্জ করে জাতীয় কংগ্রেস করা হয়েছে। জাতীয় কংগ্রেস তো না, এটা একটা পারিবারিক দল। এখানে রাহুল আর সোনিয়া এরা হলো বাড়ির মালিক, বাকি সবাই আর কি মানে ভৃত্য। তো আজকে এই ভৃত্যকে রাখছে, কালকে চাকরি থেকে ছাঁটাই করছে, তো এই চলছে আর কি। তো এদের নিয়ে আগে অধীরবাবু নিজের পজিশনটা ক্লিয়ার করুক, তারপর আমরা আমাদের চলুক, আরো কিছুদিন নাটক চলুক, তারপর আমরা দেখে নিচ্ছি কি ব্যাপার কি। সেরকম কি কোনো সিগন্যাল আপনারা পাচ্ছেন? না না, কিছুই সিগন্যাল পাচ্ছি না। উনি সিগন্যাল দিলে পাবো, উনি তো সিগন্যাল এখনো কিছু দেয়নি। হ্যাঁ, উনি সিগন্যাল আগে দিন, তারপর আমরা ভেবে দেখবো। এখন বিভিন্ন পাশের বাড়িতে গন্ডগোল চলছে, আমি সেই নিয়ে মন্তব্য করবো কেন?